ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝর্ণা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেনসিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালের সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। অবাধ সুষ্ঠু নির্বাচন আশা ইইউ সহ উন্নয়ন সহযোগীদের। বরিশালে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। নভেম্বরে আসছে পোস্টাল ভোট অ্যাপ। গুজব ঠেকাতে সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। ৪১% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন ৩০, আওয়ামী লীগের ১৯, এনসিপির ৪ ভাগ। ১০,০০০ মানুষের মতামত নিয়ে ইনোভেশনের জরিপ। পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি উত্তরণে চাইলেন সহায়তা। এবং টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু। শামীমকে নেত্রকোনায় দাফন। ফায়ার সার্ভিসের গার্ড অব অনার। শোকস্তব্ধ স্বজন সহকর্মী। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর সঙ্গে ৩টি, মাকসুদ কামাল ও ফজলেনুর তাপসের সঙ্গে একটি করে ফোনালাপ পরীক্ষা করে শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। পরে ফোনালাপগুলো ট্রাইব্যুনালকেও শোনানো হয়। ফোন কলের রেকর্ড এবং ফজলেনুর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। দেশের ইতিহাসে প্রথমবার বুধবার দুপুর ১টার দিকে সাক্ষীর জবানবন্দি সম্প্রচার করা হয় সরাসরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ কণ্ঠ। জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে ৬৯টি কল রেকর্ড এবং ৩টি নম্বরের সিডিআর সংগ্রহ করেন তিনি। এর মধ্যে 5টি কল রেকর্ডে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলি চালাতে শেখ হাসিনার নির্দেশ দেওয়া সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরও একইভাবে ফাঁসি দেওয়া হবে। রাজাকারের তো ফাঁসি দিতে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝর্ণা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি। আরেকটি ফোনালাপে ফজলেনুর তাপসকে আশ্বস্ত করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে গুলি ও ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জব্দ করা ৬৯টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার 3টি কথোপকথন রয়েছে। এর মধ্যে 2টি ট্রাইব্যুনালকে শোনান বিশেষ তদন্ত কর্মকর্তা। কল রেকর্ডে উঠে এসেছে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার, বোমা নিক্ষেপ, গুলি করার বিষয়ে শেখ হাসিনার নানান নির্দেশনা। দিচ্ছে না আর্মিকে, আমরা ৩৬-এ নানা মারছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন পাইতে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে ৩৬-এরা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। বিশেষ তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এসব কল রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। ৬৯টি কল রেকর্ডের মধ্যে বাকি ৬১টিতে কি আছে খোলাসা করেননি প্রসিকিউশন। জানানো হয়েছে মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। এর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা। তবে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে
বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে, পিআর নাকি আসন ভিত্তিক, এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি তারা। এর মধ্যেই বুধবার দুপুরে বরিশাল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বৈঠক শেষে উন্নয়ন সহযোগীরা কথা না বললেও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক সেটা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছে এবং তারা সেই আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গত 1.5 যুগে আস্থার সংকট দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ফলস সার্কুলেশন, এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে, এই যে ছবি অমুক তমুক, এইগুলো যাতে না হয়, আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি, এটা আমাদের সবার আমানত। নভেম্বরে আলোর মুখ দেখছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা ভোট দিতে পারবেন। তবে গোপনীয়তার চ্যালেঞ্জ থাকার কথা স্বীকার করেন ইসি সানাউল্লাহ। প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়, সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক ও সব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে গুজব প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে এবং বাহিনী প্রধানদের দ্বারা আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। ভোটের আগেই সব অস্ত্র উদ্ধার হবে বলেও জানান উপদেষ্টা। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গত 6 মাসে বিএনপি, জামায়াত ও এনসিপির ভোট কমেছে। 41.30% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। 64 জেলার 10,000 ভোটারের মতামত নিয়ে করা জরিপে এমন ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। জরিপে জামায়াত 30.30% এবং এনসিপিকে 4.10% ভোটার সমর্থন করেছে। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না 45.58% ভোটার। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে নামে জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনে জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইত সারোয়ার। 6.3% শতভাগ সন্তুষ্ট। জরিপে 64 জেলার নানা শ্রেণী পেশার 10,000 ভোটারের মতামত নেওয়া হয়। তুলে আনা হয়েছে ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা, ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক, কি বিবেচনায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন, সরকার গঠনের যোগ্য দল ও আগামী সরকার গঠনের সম্ভাবনার প্রসঙ্গ। দলীয় প্রতীক বিবেচনায় 14.7% ও প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7% ও এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। 41.3%। জামাত ইসলামী 31.6%, যেটা হয়েছে 30.3%। আওয়ামী লীগ ছিল 14%, সেটা বেড়ে হয়েছে 18.8%। এবং এনসিপি ছিল 5.1%, সেটা হয়েছে 4.1%। জরিপে উল্লেখ করা হয়, গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে 0.4%, যেখানে 1.2% কমেছে জামায়াতের। তবে আওয়ামী লীগের বেড়েছে 4.8%। ফলাফলে দেখা যায় বর্তমানে বিএনপিকে ভোট দিতে চান 41.3%, জামায়াতকে 30.3% ও এনসিপিকে 4.1% ভোটার। 40% বা আরো বেশি বিএনপির প্রতি
যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে দলটির 20% সমর্থক বিএনপিকে, 14.8% জামায়াত ও 2.1% এনসিপিকে ভোট দিতে আগ্রহী। নতুন সরকার গঠনের জন্য বিএনপিকে 39.1%, জামায়াতকে 28.1% এবং এনসিপিকে 4.9% ভোটার যোগ্য মনে করেন। মানুষ কিন্তু শুধু ভোট নিজের প্রতি কিরকম আচরণ হলো এটা দেখে ভোট দেয় না, জাতীয় পর্যায়ে চিন্তা করেন যে আমার দল ঠিক আছে, আমার সাথে ভালো বিহেভ করে নাই, কিন্তু তাতে কি আমার দল তো মানে দেশের ক্ষমতায় থাকবে। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে জরিপের ফলাফলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতাদের ওপর নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের ডিম ছোড়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বুধবার দুপুরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের 14তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিম ছোড়ার মতো কার্যক্রম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে সকালে নবগঠিত পিরোজপুর ও বরগুনা জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল, এটা একটা বানানো কথা, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি। দুদকের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সংস্থাটি এতটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, পাচার হওয়া টাকাও ফেরত আনতে পারেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমেই সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন, প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক ভূঁইয়া রবিন রিপোর্ট। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে, কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু 70-এর সেই প্রেক্ষাপট
আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, এক। 2 নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে, এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান 4 নীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচারের অর্থ ফেরত, দারিদ্র বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৈঠকে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইউয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণে WTOর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6 মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। পাশাপাশি হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান তিনি। টিআইবির সঙ্গে 5 বছরের সমঝোতা স্মারক সই করে একথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। 5 বছরের জন্য পঞ্চমবারের মতো দুর্নীতি প্রতিরোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দুদক। বুধবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুই সংস্থার প্রধান। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুর্নীতি বিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। জানান, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে 2-1টি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। তবে সেটি কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। তিনি আশা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার রায় দ্রুত হবে। আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতা অজয়কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে অজয়কর খোকনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। একদিন সময় বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে 9 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুতে 4 জন ও হল সংসদে 5 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কাল চূড়ান্ত প্রার্থী তালিকার সঙ্গে দেয়া হবে ব্যালট নম্বরও। এদিকে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী 15 অক্টোবর ভোট গ্রহণ হবে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও 5 জনের। এদিকে এডিস থেকে বাঁচতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের শঙ্কা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারির বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে 24 ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে 72 ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ। কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন, কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে, স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ
করে কয়েল জ্বালাইলে। ওটা ধোয়াটা লাগে তো কাশি হবেই, মশাই টানানো দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি, ফুসকুড়ির মতো দেখা যায়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দাম নির্ধারিত থাকলেও বিক্রেতার হাত ঘুরে বেড়ে যাচ্ছে এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারে বাড়তি গুনতে হয় অন্তত 150 টাকা, যা চাপে ফেলছে ভোক্তাকে। ক্রেতা ঠকানোর এই দায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে নিতে হবে বলে দাবি ক্যাবের। যদিও বিইআরসি বলছে দাম নিয়ন্ত্রণে কঠোর হলে রয়েছে সিলিন্ডার উধাও হওয়ার শঙ্কা। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। রান্না চুলায় বসিয়ে এক মুহূর্তের জন্য সরতে চান না কেরানীগঞ্জের বাসিন্দা শাহিদা আক্তার। কেননা 1270 টাকা মূল্যের 12 কেজি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়েছে 1450 টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকম ওনারা রেট নিচ্ছে, সরকারের কথা থেকে মানতেই চাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের খুব হিমশিম খেতেই হচ্ছে। এদিকে 12 কেজির সিলিন্ডার কিনতে রাজধানীর বাংলা মোটরের রুটি ব্যবসায়ী তোতামিয়াকে গুনতে হয়েছে 1400 টাকা। মোট 1400 টাকা খরচ আমার। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কেন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাকে? ডিলারদের উত্তর, সিলিন্ডার পৌঁছে দিতে দূরত্ব ভেদে বাড়তি টাকা নেন তারা। সরকার রেটটা দিচ্ছে হচ্ছে আপনি আমার দোকান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমি যখন দিয়ে আসব তখন একটা রেট হবে। নির্ধারিত দামের সঙ্গে আধা কিলোমিটার দূরত্বে পরিবহন খরচ বাবদ বাড়তি 50 টাকা নেওয়ার পক্ষে যুক্তি দিলেও এর বেশি অর্থ আদায়কে প্রতারণা হিসেবে দেখছেন খুচরা বিক্রেতাদের অনেকেই। গভর্নমেন্টের রেট তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও পারবো না বেশি নিতে, যদিও কারো থেকে নেই তাহলে সেটা হলো তারা ঠকানো। প্রতিটা সিলিন্ডারে 100 টাকা 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। আমার মনে হয় না যে ডিলার পর্যায়ে মনিটরিং হচ্ছে। গ্রাহক ঠকিয়ে গ্যাস বিক্রির এই বিপণন কাঠামো দায় এখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি-কে নিতে হবে বলে যুক্তি ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তা অধিদপ্তর মনে করে যে এটা বিআরসি দেখবে, আর বিআরসি লোকবল নেই এই অজুহাতে তারা এগুলোর কোনো খোঁজ খবর রাখে না। এনারা যে ব্যবসা করছে তার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাকে সঠিক পথে চালাবেন, কিন্তু তারা সেটা চালাচ্ছে না। বিইআরসির চেয়ারম্যান বলছেন, দাম নিয়ন্ত্রণে কঠোর হলে বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। চাহিদা এবং সরবরাহ কিছু করেন না। এটা মোবাইল কোড তো ক্যাবিনেট ডিভিশন পরিচালনা করায়, সারা দেশে মোবাইল কোডের সংখ্যাকে খুঁজলেন কি হয়েছে, কমে গেছে। তো যদি এনফোর্সমেন্ট না থাকে ভোক্তা অধিকার এবং মোবাইল কোডে, ভেরি ডিফিকাল্ট টু এনশিওর। এবং একই সঙ্গে আপনি চাহিদা অনুযায়ী যদি সরবরাহ দিতে না পারেন, তারপরে মার্কেট থেকে নাই হয়ে যাবে। দাম বৃদ্ধির এই দুষ্ট চক্র থেকে মুক্তি পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের। বিপণন ব্যবস্থার প্রতিটা ধাপে এবং একদম রিটেল প্রাইস পর্যন্ত যে খরচটা আছে সেটাই কিন্তু নির্ধারণ করা। ভোক্তা আইনে যদি কেউ অভিযোগ করে, আমরা হিয়ারিং করে সেখানে আপনার এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী বিধান রয়েছে। ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি টাকা ক্যাশ মেমোতে না লেখারও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন গ্রাহকরা, যাতে মাস শেষে হিসেবের খাতা হচ্ছে ভারী। এমন হরিলুটের বাজারে নিশ্চুপ ভূমিকায় সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো। এ অবস্থার উন্নতি কবে হবে, সেই উত্তর যেন শূন্যের কোঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের মধ্যে রাজুককে বিল্ডিং কোড চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর একটি হোটেলে রাজুক আওতাধীন এলাকার সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক সভায় একথা বলেন তিনি। সবচেয়ে ঘনবহুল জনবসতিপূর্ণ রাজধানীর বিল্ডিং কোডই আমরা ফাইনাল করতে পারি না। এটা যদি রিহাব না মানে মানবে না, যদি অন্য কোনো সেক্টর না মানে মানবে না। আপনারা রেগুলেটর হিসেবে যা করার আপনারা তা করবেন, স্টেক হোল্ডারদের মতামত নেবেন, কিন্তু তার জন্য যে আপনারা ব্যবসায়ীরা কি বলবে সেটার দিকে তাকিয়ে থাকবেন, এইটা কিন্তু হবে না। আপনারা আমার বাসার থেকে বর্জ্যগুলো খালে পড়া বন্ধ করতে হবে, তাইলে খাল থেকে নদীতে পড়া বন্ধ হবে। এটা যদি আমরা করতে না পারি
তাহলে আমরা কেউই খাল পরিষ্কার হোক এই প্রত্যাশা করার আইনগত অধিকারও হয়তো রাখি না। এবার রাজশাহী বিভাগের খবর। চারলেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের ভোগান্তি কমেছে, তবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বেড়েছে। নিয়ন্ত্রণ না থাকার সুযোগে নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে ছোট বড় যানবাহন চলাই এর মূল কারণ বলছেন চালক যাত্রীরা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানায় হাইওয়ে পুলিশ। শাহদুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল আউয়াল। এ যেন নিয়মভঙ্গের মোহরা। মহাসড়কে সাইনবোর্ডে লেখা উল্টো পথে চলাচল নিষিদ্ধ। বাস্তবে হালকা যানবাহনের চালকরা নিয়ম অমান্য করে উল্টো পথে মহাসড়কে উঠে আসছেন। এতে নিয়মিত যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এছাড়া মহাসড়কের ওপরে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। চারলেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে ঢাকা রংপুর মহাসড়ক হয়েছে প্রশস্ত, যেখানে দ্রুতগতির যানবাহনের জন্য রয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। তবে বগুড়া অংশে এই মহাসড়কে আইন অমান্য করে রিক্সা, অটোরিকশা, সিএনজি ও বটবটি নসিমনের মতো হালকা বাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 72টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 81 জনের। হাইওয়ে পুলিশ মহাসড়কটির 16টি স্থানকে দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ঢাকা রংপুর অংশে 13টি ও বগুড়া নাটোরে 3টি স্পট। বাসের পাশেই নামে দিতে হয়, তাছাড়া প্যাসেঞ্জার শোনে না। যাত্রীরা লিয়ে আসে দেখে আসি আমরা আনে থাকলে তারা সেটা এনে উল্টা জলদি দিয়ে বাজার দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা দিয়েছে 4736টি। জরিমানা আদায় হয়েছে প্রায় 2,06,67,975 টাকা। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানায় হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতিতে যারা গাড়ি চালায় তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতেছে এবং চালকদের সচেতনতা এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সেগুলো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে লেনগুলো তৈরি করা হয়েছে 3 হুইলারের জন্য, সেই লেনগুলোতে বাস, ট্রাক এগুলো দাঁড়িয়ে আছে। মূল লেনে যখন এই 3 হুইলারগুলো যাচ্ছে, বাস ট্রাকে যারা আছে চালকরা তারা দোষারোপ করছে আমরা কেউই কোনো আইন মানছি না। সাধারণ যাত্রীদের দাবি চালকদের দক্ষ করে তোলার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে যাত্রীদের গন্তব্য নিরাপদ করা হোক। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৭৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৩%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৮, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৭। রাজশাহী বিভাগে বায়ুমান ৭১, যেটি সন্তোষজনক, আর্দ্রতা ৬১। সিলেট বিভাগে বায়ুর মান ৫৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬০%। খুলনা বিভাগের বায়ুমান ৫৫, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৯। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৪, এটি সন্তোষজনক, আর্দ্রতা ৬৮। রংপুর বিভাগের বায়ুমান ৬৩, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৪। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬০, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭০%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে ৫৪ আর সবচেয়ে খারাপ ঢাকায় ৭৯। কক্সবাজারের ডুলাহাজরায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনকে। এই হত্যার ঘটনায় অস্ত্র আইনে 2টি মামলা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। বিচার প্রক্রিয়ার শেষ পর্যায়ে থাকলেও আসামিদের হুমকিতে সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সময়টা 2024 সালের 24 সেপ্টেম্বর। একটি নির্জন রাতে বিভীষিকা বদলে দিয়েছে কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের পুরো চিত্র। এই গ্রামেই ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারওয়ার নির্জন। ঘটনার পর থেকেই সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও এখনও পলাতক রয়েছে 6 জন।
এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে এখানে আমাদের পাড়ার মধ্যে, এই জন্য সবাই বইয়ে আছে। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর গত 3 দিন আগে আমার উপর হামলা করে, আমি নিরাপত্তা নিতে ভুগতেছি। কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্দর্শ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। পুলিশ বলছে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও চার্জশিট দাখিল করা হয়েছে। এখন পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার সন্তান লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারওয়ার নির্জন 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 82তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে কমিশন লাভ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। 7টি যুদ্ধবন্ধের দাবি করে ট্রাম্প বলেন, যে কাজ জাতিসংঘের করার কথা তা একাই করে যাচ্ছেন তিনি। এদিন অধিবেশনে দেয়া বক্তব্যে গাজার অসহায় ফিলিস্তিনিদের করুণ চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট। আর কাতারে হামাস নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দায়িত্ব জাতিসংঘের কাঁধে। তবে ফিলিস্তিন থেকে শুরু করে ইউক্রেন সবখানে বিরাজ করছে অস্থিরতা। এমন সময়ে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন সদস্য দেশের নেতারা। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুঃখ প্রকাশ করে জানান, সারা বিশ্বে অরাজকতা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। গাজা ও ইউক্রেনের বর্তমান প্রসঙ্গ তুলে ধরে এই অন্ধকার সময়েও আশার আলো জিইয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। জাতিসংঘ অধিবেশনে প্রথম বক্তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। এর কিছুক্ষণ পর মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য অতিরিক্ত পুরস্কার বলে মন্তব্য করেন তিনি। এ সময় একাই বিশ্বের নানা প্রান্তে 7টি যুদ্ধের বন্ধের দাবিও করেন ট্রাম্প। অভিবাসী ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সমালোচনা করতেও ভুলে যাননি। জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে আখ্যা দেন ট্রাম্প। It's actually creating new problems for us to solve. The United Nations is funding an assault on Western countries and their borders. In 2024, the UN budgeted $372 million in cash assistance to support an estimated 624,000 migrants journeying into the United States. তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। হাতে গাজার করুণ অবস্থার একটি ছবি নিয়ে ওঠেন মঞ্চে। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান balen, ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় দায়ীদের আনতে হবে আন্তর্জাতিক আইনের আওতায়। Gazze'de bir savaş yoktur. Gazze'de iki taraftan söz edilemez. Gazze'de bir yanda elinde en modern, en öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller, masum çocuklar var. দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের ওপর ইসরায়েলি হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টির চেষ্টা বলে অধিবেশনে অভিযোগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি সড়ক হঠাৎ ধসে পড়েছে। তৈরি হয়েছে কয়েক মিটার বিশাল সিঙ্কহোল। এতে ব্যাহত হয়েছে যান চলাচল। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। এ কারণে অঞ্চলটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে পুলিশ স্টেশন সহ নিকটবর্তী ভবন খালি করতে বলা হয়েছে। শহরের গভর্নর জানান, মেট্রো রেল স্টেশনের চলমান নির্মাণ কাজই এই ধসের কারণ বলে ধারণা করা হচ্ছে। শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে 14 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকেই, নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। এদিকে চীনের রাগাসের প্রভাবে গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির প্রায় 20 লাখ মানুষকে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দর।
স্থানীয় সময় বুধবার দুপুরে চীনের গুয়াংডং প্রদেশের পার্ল রিভার ডেল্টায় আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ঝড়ে গাছ উপড়ে পড়ে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ঝুঝাই শহরে বাতাসের গতি ছিল ঘন্টায় 212 কিলোমিটার। হংকং, মাকাও এবং গুয়াংডংয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের বিদ্যুৎ গ্রিড ও পারমাণবিক স্থাপনাগুলো রক্ষায় নিয়োজিত করা হয়েছে হাজার হাজার কর্মী। স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দর। উপকূল জুড়ে অচলাবস্থা তৈরি হলেও দেশটির আবহাওয়া কেন্দ্রগুলোর ধারণা, স্থলভাগে আঘাত হানার পর ভূমির প্রভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে সুপার টাইফুন রাগাসা। এদিকে তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টিতে একটি বাঁধ ভেঙে প্লাবিত হয় জনবহুল এলাকা। রাগাসার প্রভাবে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। নিখোঁজদের খুঁজতে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। এদিকে দ্বীপটির উপকূলবর্তী শহরগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিগ ম্যাচে টিম ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য টাইগারদের আছে বলে মনে করেন বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তবে এই জন্য লাল সবুজদের বেশ পরিকল্পনা করে খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সঞ্জয়ের মতে ঠিক এই মুহূর্তে পাকিস্তান অনেক পিছিয়ে। সব দিক বিবেচনায় এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল বাংলাদেশ। এদিকে অনুশীলনে চোট পাওয়ায় ভারত ম্যাচে অনিশ্চিত লিটন কুমার দাস। সন্ধ্যা 6টা পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। দর্শক, ভারত ম্যাচ মানেই স্পেশাল কিছু, এবং এই স্পেশাল দিনে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। তিনি none other than Mr. Sanjay Manjrekar. Tomorrow is a big match for Bangladesh actually, and as you know, Bangladesh is the underdog team, and India is literally far better than Bangladesh. But what is the thing you have in your mind right now that Bangladesh could win this match? I initially came to the Asia Cup here in Dubai. গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানি শক্তিশালী, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি। তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, বাংলাদেশ মোটামুটি সব সেক্টরই কভার করছে। ভারতকে হারানো অসম্ভব না, তবে বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের। Clearly Bangladesh is looking the second best team. Do you think that Bangladesh can give a better fight than Pakistan? Yes, I do. পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের থেকে বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। পাকিস্তানের ফর্ম এখন ভয়ঙ্কর। যেমন শাহিন শাহ আফ্রিদিকে এখন মাপা হচ্ছে তার অতীত নিয়ে, তবে ও এখন সেরা ফর্মে নেই। পাকিস্তানও 15 বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি, তরুণরা দিন দিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল। But today when you look at him, the way he bowls, he's not the same. What will be your advices for Team Bangladesh to beat India? Indian bowling, ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদীপ, বরুণদের দেখে খেলা। পেসারদের উপর চড়াও হওয়া উচিত। হার্দিক, দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশের বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া, আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়। See, my feeling is that you have to keep it simple. দর্শক, কথা বলছিলাম সঞ্জয় মঞ্জরেকরের সাথে বাংলাদেশ ম্যাচ নিয়ে, যার প্রত্যাশা আমরা শুনেছি, এবং টাইগারদের কাছেও তার প্রত্যাশা অনেক বেশি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বারবার আইসিসির নির্দেশনা অমান্য করায় শাস্তি পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। দেশটির সদস্যপদ স্থগিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গেল 1 বছর ধরে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উপর বিশেষ নজর রাখে আইসিসি। প্রশাসনিক কাঠামো গঠন করতে না পারা, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার আদেশ না মানা সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হয় দেশটির ক্রিকেট বোর্ডকে। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে স্থগিতাদেশ দেওয়া হলেও আইসিসির ইভেন্টে অংশ নিতে কোনো বাধা নেই ইউএসএ ক্রিকেট দলের। এক ভার্চুয়াল সভায় বোর্ডটিকে শাস্তির বিষয়টি জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আইসিসির নর্মালাইজেশন কমিটি কাজ করবে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি চর্চা বাচ্চা ডাবলো কতগুলি বাইরে ফেলাই দিল না, জি ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেনসিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালের সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। অবাধ সুষ্ঠু নির্বাচন আশা ইইউ সহ
উন্নয়ন সহযোগীদের। বরিশালে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। নভেম্বরে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। গুজব ঠেকাতে সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। এবং টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু। শামীমকে নেত্রকোনায় দাফন। ফায়ার সার্ভিসের গার্ড অব অনার, শোকস্তব্ধ স্বজন সহকর্মী। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আরিফুল ইসলাম আলিফ। ধন্যবাদ রুদ্র। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।